আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে কম্পিটিটিভ ইংলিশের সমস্ত রকমের গাইডেন্স প্রদান করব। কম্পিটিটিভ ইংলিশের ক্ষেত্রে যে সকল বিষয়গুলি আমাদের পড়তে হবে সেগুলি হলো ইংলিশ গ্রামার, vocabulary and comprehension। সরকারি চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই তিনটি বিষয় আমাদের খুব ভালো করে পড়তে হবে: ইংলিশ গ্রামার, ভোকাবুলারি অ্যান্ড কম্প্রিহেনশন। তো এদের মধ্যে চাকরির পরীক্ষার ক্ষেত্রে ইংলিশ গ্রামারের গুরুত্ব অনেকখানি, তাই ইংলিশ গ্রামার আমাদের খুব ভালোভাবে শিখতে হবে। আর আমরা যদি গ্রামারটা খুব ভালোভাবে শিখতে যাই তাহলে আমাদেরকে গ্রামারটা বেসিক থেকে শিখতে হবে। আর ইংলিশ গ্রামারের বেসিক হলো পার্টস অফ স্পিচ, তাই আমাদেরকে সবার প্রথম শিখতে হবে পার্টস অফ স্পিচ। এবার এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে পার্টস অফ স্পিচ কী, কাকে বলে, কয় প্রকার, এইসব। কিন্তু চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই ধরনের কোনো প্রশ্ন তোমাকে দেবে না, যে তোমাকে বলবে না যে পার্টস অফ স্পিচ কী বা কাকে বলে। তোমাকে যেটা করতে হবে সেটা হলো আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ বা হাউ টু আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ। মানে ধরো তোমাকে হয়তো একটা ওয়ার্ড দিয়ে দেবে বা একটা সেন্টেন্স, যেমন হতে পারে হয়তো তোমাকে বলল দ্য ওয়ার্ড গুড ইজ, তারপর তোমাকে অপশন দিল নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভস, ভার্ব। এবার এখানে তোমাকে বলতে হবে যে দ্য ওয়ার্ড গুড, মানে এই গুড শব্দটা কি, সেটা নাউন না প্রোনাউন না ভার্ব না অ্যাডজেক্টিভস। আবার হয়তো একটা সেন্টেন্স দিয়ে বলল দ্য লাইট অফ দ্য সান ইজ ব্রাইট। আরেকটা সেন্টেন্স দিল দ্য বয় পুট অন আ লাইট শার্ট। এবার এই দুটো সেন্টেন্সে এই লাইট ওয়ার্ডটার তলায় হয়তো আন্ডারলাইন করলো, বা এখানে এই যে লাইট, এই লাইট ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করলো এবং জানতে চাইলো যে লাইট শব্দগুলো কি। এবার এই সেন্টেন্সে লাইট একটা, এই সেন্টেন্সে লাইট একটা। অপশন হয়তো আমাকে দিল একই, যে নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ। এই সেন্টেন্সেও সেম উদাহরণ দিল, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। অথবা হয়তো আরও একটা সেন্টেন্স দিয়ে দিল নিদার আই নর মাই ফ্রেন্ডস আর গোয়িং টু ওয়ার্ক। এবার এই সেন্টেন্সটা দিয়ে হয়তো বলল যে সেন্টেন্সের কোন পার্টে এরর আছে বা কোন পার্টে ভুল আছে। সেন্টেন্সটাকে হয়তো কয়েকটা ভাগে ভাগ করে দিল, নিদার আই নর মাই ফ্রেন্ডস, এই হয়তো চারটে পার্টে ভাগ করলো, দিয়ে জানতে চাইলো যে সেন্টেন্সের কোন পার্টে এরর আছে বা ভুল আছে। তাহলে আমি এগুলোকে কিভাবে আইডেন্টিফাই করব? এগুলোকে আইডেন্টিফাই করার জন্য আমায় পড়তে হবে পার্টস অফ স্পিচ।
এবার প্রথম সেন্টেন্সে গুড শব্দটা বলে দিয়েছে। এই গুড একটা কি, গুড অ্যাডজেক্টিভস। কারণ কি না, গুড শব্দটির দ্বারা ভালো, গুড মানে ভালো, আর অ্যাডজেক্টিভস মানে আমরা জানি যে নাউনের দোষ গুণ অবস্থা বোঝালে তাকে বলা হয় অ্যাডজেক্টিভস। আর গুড কথাটি তাই হচ্ছে একটা অ্যাডজেক্টিভস, কারণ এখানে ভালো বোঝাচ্ছে, হয়তো কোনো নাউন তাকে তার দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে। পরের সেন্টেন্সে আছে দ্য লাইট অফ দ্য সান ইজ ব্রাইট। এখানে লাইটটা কি, লাইটটা দেখেই বোঝা যাচ্ছে লাইট মানে আলো, তাই এটা নাউন, কোনো নাম বোঝাচ্ছে তাই এটা নাউন। নেক্সট সেন্টেন্সে আছে দ্য বয় পুট অন এ লাইট শার্ট। সেন্টেন্সের মানেটা কি, মানে ছেলেটি একটি হালকা শার্ট পরেছে। তো এই যে লাইট, এখানে তারপরে আছে নাউন, নাউন শার্ট, শার্ট হচ্ছে নাউন। আর আমরা জানি নাউনের আগে সাধারণত কোনো ওয়ার্ড থাকলে সেটা হয় অ্যাডজেক্টিভস, বা এটা এই যে নাউন এর দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে লাইট শব্দটা দিয়ে, তাই জন্য এখানে লাইট আবার হয়ে গেল অ্যাডজেক্টিভস। তাহলে দুটো সেন্টেন্সে লাইট দু রকম পার্টস অফ স্পিচ, কোথাও নাউন হলো, কোথাও অ্যাডজেক্টিভস। এখানে যদি আমি দেখি এই সেন্টেন্সটা যে নিদার আই নর মাই ফ্রেন্ডস আর গোয়িং টু ওয়ার্ক, তাহলে এখানে টু, দেখো এটা একটা প্রিপোজিশন, টু হলো প্রিপোজিশন, কিন্তু টু প্রিপোজিশনের বানানটা কি, টি ও টু, এখানে ডবল ও রয়েছে, তাহলে এটা একটা প্রিপোজিশনাল এরার। এবার আমায় জানতে হবে তাহলে যে কোনটা প্রিপোজিশন কোনটা অ্যাডজেক্টিভস। আমরা সাধারণত জানি যে প্রিপোজিশন মানে কি, প্রি প্লাস পজিশন, মানে প্রি মানে আগে আর পজিশন মানে অবস্থান। হতে পারে কোনো নাউন কোনো অ্যাডজেক্টিভস তাদের আগে প্রিপোজিশন বসে। তো এগুলো জানার জন্য আমাকে কি করতে হবে, পার্টস অফ স্পিচ পড়তে হবে। আমি যদি ভালোভাবে পার্টস অফ স্পিচটাকে পড়ি তাহলে আমি এগুলোকে আইডেন্টিফাই করতে পারবো। আর আমার যদি পার্টস অফ স্পিচ না পড়া হয় তাহলে আমি এগুলোকে কখনোই আইডেন্টিফাই করতে পারবো না। তাই আমাকে যেহেতু পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হবে, তার জন্য আমাকে পার্টস অফ স্পিচ বেসিক থেকে পড়তে হবে। তাহলে চলো দেখা যাক পার্টস অফ স্পিচ কী, কাকে বলে, কয় প্রকার ও কী কী। দেখো পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ কথাটি দুটি অংশ নিয়ে গঠিত, একটি হলো পার্টস, অপরটি হলো স্পিচ। তাহলে এই যে পার্টস, পার্টস কথাটির অর্থ কী, পার্টস কথাটার বাংলা অর্থ হলো অংশ, আর স্পিচ কথাটার বাংলা অর্থ বাক্য বা কোনো বক্তব্য। ঠিক আছে, তাহলে পার্টস অফ স্পিচ কথাটা দুটো অংশ নিয়ে গঠিত, একটি হলো পার্ট বা অংশ, আর একটা হলো স্পিচ বা বাক্য বা বক্তব্য। এবার অনেকের মনে হতে পারে যে বাক্য কাকে বলে, বা বক্তব্য বলতে কী বোঝাচ্ছে, বা স্পিচ, স্পিচ মানেই বা কী। তাহলে বাক্য কাকে বলে, কতগুলো শব্দ যখন পাশাপাশি বসে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তখন তাকে বলা হয় বাক্য। কতগুলি শব্দ যখন পাশাপাশি বসে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তখন তাকে বলে বাক্য। তাহলে কতগুলি শব্দ যখন পাশাপাশি বসে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করে তখন তাকে বলা হয় বাক্য। বা আমি যদি ইংলিশে দেখি তাহলে কি দেখব, দ্য কমিউনিকেশন অর এক্সপ্রেশন অফ থটস ইন স্পোকেন ওয়ার্ডস। দ্য কমিউনিকেশন or expression of thoughts in spoken words। মানে কি, মানে ওই একই কতগুলি শব্দ যখন পাশাপাশি বসে সম্পূর্ণভাবে মনের ভাব প্রকাশ করছে
তখন তাকে বলা হয় স্পিচ বা বাক্য। তাহলে এবার যদি আমাকে বলা হয় যে ডেফিনিশন কী, পার্টস অফ স্পিচের সংজ্ঞা কী, তাহলে আমি দেখে নিই যে পার্টস অফ স্পিচের ডেফিনিশনটা কী। ডেফিনিশন অফ পার্টস অফ স্পিচ। তাহলে ডেফিনিশনটা কি পার্টস অফ স্পিচের? পার্টস অফ স্পিচের ডেফিনিশন হলো ইচ অফ দ্য ওয়ার্ডস in a sentence is called a part of a speech। মানে কি, বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে বলা হয় এক একটি পার্ট অফ আ স্পিচ। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে বলা হয় এক একটি পার্ট অফ আ স্পিচ। বোঝা গেছে? এবার যদি আমি একটা উদাহরণ দিয়ে বুঝি ব্যাপারটা, তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। দেখো, হয়তো তোমাদের একটা সেন্টেন্স দিয়ে দেওয়া হলো যে দ্য বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই। ধরো এই সেন্টেন্সটা তোমাদের দেওয়া হলো, তাহলে এই সেন্টেন্সটা কি, দ্য বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই। এখানে দ্য একটা পার্ট, বার্ডস একটা পার্ট, ফ্লাইং একটা পার্ট, ইন একটা পার্ট, দি একটা পার্ট, আর স্কাই একটা পার্ট। তাহলে এখানে এতগুলো পার্ট নিয়ে একটা সেন্টেন্স গঠিত হয়েছে। তাহলে এই প্রত্যেকটা হলো একটা সেন্টেন্সের এক একটি অংশ। এবার দি এখানে এটা কি, আর্টিকেল। বার্ডস নাউন এটা আর্টিকেল। ফ্লাইং ভার্ব, ইন প্রিপোজিশন, দি আর্টিকেল, স্কাই নাউন। তাহলে এই যে একটা সেন্টেন্সে কোথাও আর্টিকেল ইউজ হচ্ছে, কোথাও নাউন ইউজ হচ্ছে, কোথাও ভার্ব, কোথাও প্রিপোজিশন, এই সব কিছু ইউজ হয়ে হচ্ছে একটা সেন্টেন্স বা বাক্য। আর এই প্রত্যেকটা হলো একটা বাক্যের এক একটা পার্ট বা অংশ। তাহলে এই যে কোনটা নাউন, কোনটা আর্টিকেল, কোনটা প্রিপোজিশন, এগুলো জানার জন্য আমাদের কি পড়তে হবে, ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। তাহলে চলো দেখে নেওয়া যাক যে ক্লাসিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। ক্লাসিফিকেশন। তাহলে পার্টস অফ স্পিচ সাধারণত 8 প্রকার। দেয়ার আর 8 টাইপস অফ পার্টস অফ স্পিচ ইন আওয়ার ইংলিশ গ্রামার। There are 8 types of parts of speech in our English grammar। মানে কি, যে আমরা সাধারণত 8 ধরনের পার্টস অফ স্পিচ দেখতে পাই। তো চলো তাহলে এবার দেখা যাক সেই 8 ধরনের পার্টস অফ স্পিচ কী কী। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভস, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, আর হলো ইন্টারজেকশন।
তাহলে এই 8 টাইপসের পার্টস অফ স্পিচ আমরা দেখে থাকি, যেগুলো হলো নাউন বা কি বিশেষ্য, প্রোনাউন বা সর্বনাম, অ্যাডজেক্টিভস বা বিশেষণ, ভার্ব বা ক্রিয়াপদ, অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ, প্রিপোজিশন বা অব্যয়, কনজাংশন বা সংযোজক অব্যয়, আর ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়। তাহলে আমরা এই 8 ধরনের পার্টস অফ স্পিচ পেলাম, নাউন বা বিশেষ্য। আচ্ছা, নাউন বলতে কি বোঝায়? নাউন বলতে বোঝায় যে কোনো কিছুর নাম, মানে যে কোনো কিছুর নাম বোঝালেই হবে সেটা নাউন। আর প্রোনাউন কি? প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যা বসে তা প্রোনাউন। আমি যদি বলি রাম ইজ এ গুড বয়, রাম গোজ টু স্কুল ডেলি, তাহলে এই বারবার রাম রাম কথাটা ইউজ না করে আমি যদি রামের বদলে বললাম হি, যে রাম ইজ আ গুড বয়, হি গোজ টু স্কুল এভরিডে, তাহলে এই যে রামের বদলে বললাম হি, সেটা হচ্ছে সর্বনাম। মানে নাউনের পরিবর্তে যা বসবে সেটাই প্রোনাউন বা সর্বনাম। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, যেটা নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাপ এগুলো বোঝাবে। আর ভার্ব মানে ক্রিয়াপদ, ক্রিয়াপদ মানে কি? কোনো কাজ করা বোঝাবে। অ্যাডভার্ব মানে ক্রিয়া বিশেষণ। এবার অ্যাডভার্ব আমি চিনব কী করে? অ্যাডভার্ব সাধারণত এলওয়াই এন্ডিং ওয়ার্ডগুলোকে বলা হয় অ্যাডভার্ব, বা যে সমস্ত ওয়ার্ডের শেষে এলওয়াই থাকে সেগুলোকে আমরা অ্যাডভার্ব হিসেবে চিহ্নিত করি। আচ্ছা, তারপর হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন কথাটা থেকেই বোঝা যাচ্ছে যে প্রি প্লাস পজিশন মানে কি? প্রিপোজিশনের অবস্থানটা হবে কোথায়? কোনো নাউনের আগে হতে পারে, প্রি মানে আগে, আর পজিশন মানে জায়গা। তো সেটা কোনো নাউনের আগে হতে পারে, কোনো প্রোনাউনের আগে হতে পারে। আর হলো কনজাংশন। কনজাংশন মানে সংযোজক অব্যয়। সংযোজক কথাটা থেকেই বোঝা যাচ্ছে যে সেটা হতে পারে কোনো দুটো সেন্টেন্সকে বা কোনো দুটো শব্দকে যুক্ত করবে, যেমন অ্যান্ড, বাট এইসব সাধারণত ইউজ হয় কনজাংশনের ক্ষেত্রে। আর ইন্টারজেকশন মানে হলো আবেগসূচক অব্যয়, মানে যে ওয়ার্ডের দ্বারা কোনো আবেগ বোঝাবে সেগুলোকে বলা হয় আবেগসূচক অব্যয়। এবার আমি যদি বলি ওয়াও বা বাহ, এগুলো হচ্ছে এক একটা আবেগসূচক অব্যয়। তো সেগুলো আমরা এক এক করে পড়বো এবং জানবো যে সেগুলো কি। তো চলো এখন দেখে নেওয়া যাক যে নাউন কি। তাহলে আমরা দেখি নাউন। নাউন মিন্স নেমিং ওয়ার্ডস। তাহলে নাউন মিন্স নেমিং ওয়ার্ড, মানে যে কোনো কিছুর নাম বোঝালে তাকে বলা হয় নাউন। হতে পারে সেটা কোনো ব্যক্তির নাম, কোনো ব্যক্তির নাম হতে পারে, রাম, শ্যাম। হতে পারে কোনো বস্তুর নাম, ঠিক আছে? কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো দেশের নাম। আমি যদি বলি ইন্ডিয়া, আমেরিকা, বা কোনো বিষয়ের নাম, বিষয় বা সাবজেক্ট, যেমন বেঙ্গলি, ইংলিশ। এছাড়াও কোনো অদৃশ্য বিষয়ের নাম, অদৃশ্য বস্তুর নাম হতে পারে, যেমন অনেস্টি, লাভ। তাহলে যে কোনো কিছুর নাম বোঝালে তাকে বলা হচ্ছে নাউন। এবারে পরীক্ষায় কোশ্চেন তো আমাকে এরকম দেবে না
যে নাউন মানে বস্তুর নাম, তাহলে চলো তুমি একটা বস্তুর নাম লিখে ফেলো নাউন। তোমাদেরকে পরীক্ষায় কোশ্চেন এরকম দেবে না। পরীক্ষায় যে ধরনের প্রশ্ন হবে আমরা সেরকম কিছু প্রশ্ন দেখে নিই। দেখো, হয়তো একটা সেন্টেন্স দিল তোমাকে যে রাম গো টু স্কুল। এবার এখানে রাম এই ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন করলো, দিয়ে অপশান দিল প্রপার নাউন, অপশান বি কমন নাউন, অপশান সি মেটেরিয়াল নাউন, আর অপশান ডি অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, হয়তো এই একটা সেন্টেন্স দিল, বা আরও একটা দিল ক্লাইম্বড দ্য ট্রি। এই ট্রি ওয়ার্ডটা নিচে আন্ডারলাইন করে ওরকম জানতে চাইলো, কয়েকটা অপশান দিল, প্রপার নাউন, কমন নাউন, মেটেরিয়াল নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, অথবা হয়তো তোমাকে আরেকটা সেন্টেন্স দিল যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা দিয়ে অনেস্টি এই ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন করে জানতে চাইলো এটা কোন টাইপের নাউন। প্রপার নাউন, কমন নাউন, অপশান সিতে বললো অ্যাবস্ট্রাক্ট নাউন, আর অপশান ডিতে বললো কালেকটিভ নাউন। এবার তোমাকে এখানে আইডেন্টিফাই করতে হবে যে এই যে ওয়ার্ডগুলো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই ওয়ার্ডগুলো কোন টাইপের নাউন, হুইচ টাইপস অফ নাউন দিজ আর। দেখো রাম, রাম প্রপার নাউন। এবার রাম প্রপার নাউন কেন হলো প্রপার নাউন সেটা আমাকে জানতে হবে। এবার প্রপার নাউন কেন হলো সেটা জানতে গেলে আমাকে কী করতে হবে, প্রপার নাউন সম্পর্কে পড়তে হবে, বা প্রপার নাউন কী সেগুলো আমাকে জানতে হবে। এবার এখানে রাম প্রপার নাউন, কারণ রাম কোনো ব্যক্তির নাম, আর আমরা যে প্রপার নাউন সাধারণত কী বোঝাই, যে কোনো ব্যক্তির নাম হলে প্রপার নাউন হবে, তো তাই এটা হলো প্রপার নাউন। এখানে ক্লাইম্ব দ্য ট্রি, ট্রি ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন করেছে এবং জানতে চেয়েছে যে ট্রিটা কোন জাতীয় নাউন। তাহলে ট্রি কমন নাউন, কারণ কি না কমন নাউনে কোনো একটা জিনিসকে বা একজন বস্তুকে বোঝায় না, কমন নাউনে সমস্তটাকে বোঝায় বা সমগ্রটাকে বোঝায়। তাই এই যে গাছ বা ট্রি এই ওয়ার্ডটার দ্বারা কি সমস্ত গাছকে বোঝাচ্ছে, সে হতে পারে কোনো ফুলের গাছ বা কোনো ফলের গাছ, সেজন্য এটা কমন নাউন। আর নেক্সট উদাহরণে বলেছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ওয়ার্ডটার তলায় বা নিচে আন্ডারলাইন করা আছে। এবার এই যে অনেস্টি কোন নাউন আমাকে আইডেন্টিফাই করতে হবে। তো অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন অ্যাবস্ট্রাক্ট নাউন অনেস্টি? কারণ অনেস্টি একটা গুণ, ঠিক আছে, সততা, সততা একটা গুণ। এই গুণটাকে কি করব, আমি এই গুণটাকে হাত দিয়ে ধরতেও পারবো না, ছুতেও পারবো না, কিচ্ছু করতে পারবো না, শুধুমাত্র ফিল করতে পারবো। তো সেই রকম অদৃশ্য একটা বস্তু যাকে চোখে দেখাও যায় না, অনেস্টি, তাকে তো আমি চোখে দেখতে পারবো না, সেই জন্য হচ্ছে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এই যে প্রপার নাউন কোনটা, কমন নাউন কোনটা, বা অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা, প্রপার নাউনকে আমি কীভাবে চিনব, প্রপার নাউনকে আমি কীভাবে আইডেন্টিফাই করব, এগুলো করার জন্য আমাকে কী করতে হবে, নাউনের ডিটেলস পড়তে হবে। তো চলো তাহলে দেখা যাক নাউনের ডিটেলসে আমরা যাই। তো এখন আমি তাহলে দেখে নিই যে ক্লাসিফিকেশন অফ নাউন। দেখো ক্লাসিফিকেশন অফ নাউন, ক্লাসিফিকেশন অফ নাউন।
নাউনকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়। একটি হলো কনক্রিট নাউন, আর একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। সাধারণত এই দুটি ভাগ নাউনের, একটা কনক্রিট নাউন, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার এই কনক্রিট নাউনকে আবার আরও চারটি ভাগে ভাগ করা যায়। এক হলো প্রপার নাউন, দুই হলো কমন নাউন, তিন হলো কালেকটিভ নাউন, আর 4 নম্বর হলো মেটেরিয়াল নাউন। তাহলে নাউন প্রধানত দু প্রকার, কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার এই কনক্রিট নাউনকে আবার আরও চারটি ভাগে ভাগ করা যাচ্ছে, সেটা হলো প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন আর মেটেরিয়াল নাউন। তাহলে এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে নাউন কয় প্রকার, তাহলে তুমি উত্তর কী দেবে? উত্তর হবে এটাই যে নাউন 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। কারণ এই যে কনক্রিট নাউন, এই কনক্রিট নাউনের এরপর আর কোনো অস্তিত্ব থাকছে না। কনক্রিট নাউন লুপ্ত হয়ে গেছে, বা কনক্রিট নাউন ভেঙেই এই 4টে নাউন তৈরি হয়েছে: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন। তাই নাউন এবারে হলো কয় প্রকার? 5 প্রকার। তো চলো এবার আমরা দেখি প্রপার নাউন কীভাবে আইডেন্টিফাই করব। চলো দেখা যাক প্রপার নাউন। প্রপার নাউন, তো প্রপার নাউন কাকে বলে? প্রপার নাউন মিন্স নেম অফ ওয়ান পার্টিকুলার পার্সন, প্লেস, থিংস অর ইনসিডেন্ট। নেম অফ ওয়ান পার্টিকুলার পার্সন, প্লেস, থিংস or incident। মানে কি? মানে নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, জায়গা বা ঘটনাকে বোঝাবে। নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, জায়গা বা ঘটনাকে বোঝাবে। যেমন যদি কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে কি হবে? নেম অফ পার্সন। পার্সন কি হবে? কালিদাস, শেক্সপিয়ার। ঠিক আছে, তাহলে কোনো ব্যক্তির নাম বা কোনো পার্সন হলো কালিদাস, শেক্সপিয়ার। আমি যদি বলি প্লেস, প্লেস কি হতে পারে? ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, তাহলে প্লেস হলো ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা যদি বলি থিংস, থিংস কি হবে? রামায়ণ, মহাভারত। আচ্ছা যদি বলা হয় ইনসিডেন্ট, সেক্ষেত্রে কি হবে? আমি বলতে পারি অপারেশন সিন্দুর, অথবা ফ্রেঞ্চ রেভলিউশন। ঠিক আছে, তাহলে পার্সন হলো কালিদাস, শেক্সপিয়ার, প্লেস ইন্ডিয়া, ওয়েস্ট বেঙ্গল, থিংস দ্য রামায়ণ, দ্য মহাভারত, অ্যান্ড ইনসিডেন্ট অপারেশন সিন্দুর বা ফ্রেঞ্চ রেভলিউশন। এবার এক্সামে প্রশ্ন তোমাকে কেমন দেবে? তোমাকে তো আর এরকম বলে দেবে না যে কালিদাস বা পার্সনের নাম লেখো একটা। ঠিক আছে,
তোমার প্রশ্ন যেমন হবে সেটা হচ্ছে কি যে হাউ টু আইডেন্টিফাই প্রপার নাউন, বা হাউ টু আইডেন্টিফাই নাউন, বা হাউ টু আইডেন্টিফাই প্রপার নাউন। তাহলে চলো দেখে নেওয়া যাক যে হাউ টু আইডেন্টিফাই প্রপার নাউন। প্রপার নাউনকে কীভাবে আইডেন্টিফাই করা যাবে? হাউ টু আইডেন্টিফাই প্রপার নাউন, হাউ টু আইডেন্টিফাই প্রপার নাউন। তাহলে প্রপার নাউনকে আইডেন্টিফাই করার জন্য কতগুলো রুলস আছে, সেগুলো কি? চলো তাহলে দেখা যাক পরপর সেগুলো কি, একটা একটা করে দেখা যাক। তো নাম্বার 1 হচ্ছে যে প্রপার নাউন অলওয়েজ স্টার্টস উইথ আ ক্যাপিটাল লেটার। প্রপার নাউন always start with a capital letter। মানে কি? মানে প্রপার নাউন সব সময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, বা ক্যাপিটাল লেটার মানে কি? মানে বড় হাতের অক্ষর দিয়ে আমি শুরু করব, ঠিক আছে? সেটা সেন্টেন্সের যেখানেই হোক না কেন, regardless of where they appear in a sentence। where they appear in a sentence, মানে বাক্যের যেখানেই বসুক প্রপার নাউনটা সেটা হবে ক্যাপিটাল অক্ষরে। সেটা হতে পারে বাক্যের শুরুতে, বাক্যের মাঝখানে, বা বাক্যের শেষে। আমি যেখানেই ইউজ করি সেটা কোন লেটার দিয়ে শুরু হবে? সেটা হবে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু। তাহলে কি না, প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে, সবসময় ক্যাপিটাল লেটার দিয়েই শুরু হবে। ঠিক আছে? হয়তো আমি বললাম একটা এক্সাম্পল যে আই অ্যাম গোয়িং টু প্যারিস। মানে কি? আমি প্যারিস যাচ্ছি। তো এই সেন্টেন্সে প্রপার নাউন কোনটা? এই সেন্টেন্সে প্রপার নাউন হলো প্যারিস। এবার এই যে প্যারিস, আমরা জানি একটা সেন্টেন্স সাধারণত শুরু হয় ক্যাপিটাল লেটার দিয়ে, শেষ হয় ফুল স্টপ দিয়ে। এখানে প্যারিস কথাটি প্রপার নাউন। প্যারিস একটা সেন্টেন্সে সবার শেষে ইউজ হয়েছে, কিন্তু প্যারিস স্টার্টিং ওয়ার্ড পি সেটা হয়েছে ক্যাপিটালে। যেটা রুলস বলছে যে প্রপার নাউন অলওয়েজ স্টার্টস উইথ আ ক্যাপিটাল নাউন, ঠিক আছে, বা ক্যাপিটাল লেটার। প্রপার নাউন সেন্টেন্সে যেখানেই শুরু হোক না কেন সেটা হবে ক্যাপিটাল লেটার দিয়ে। বোঝা গেছে? চলো দেখে নেওয়া যাক নেক্সট রুল। নেক্সট রুল কি? প্রপার নাউন রেফার্স টু স্পেসিফিক ইন্ডিভিজুয়ালস। প্রপার নাউন refers to specific individuals। মানে কি? মানে নির্দিষ্ট করে কোনো কিছু বোঝাবে, নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝাবে। হতে পারে সেটা কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে নির্দিষ্ট করে, বা হতে পারে সেটা কোনো বস্তুকে বা কোনো নদীকে, নদীর নামকে বোঝাচ্ছে। যাই হোক না কেন সেটা নির্দিষ্ট করে বোঝাবে। মানে প্রপার নাউন রেফার্স টু স্পেসিফিক ইন্ডিভিজুয়াল। আমি যদি একটা এক্সাম্পল দিই, আমি হয়তো বললাম মহাত্মা গান্ধী, আর বললাম ম্যান। তাহলে ম্যান মানে কি? ম্যান মানে সমগ্র মনুষ্য জাতিকে বোঝাচ্ছে। আর আমি যখন বলেছি মহাত্মা গান্ধী, তখন মহাত্মা গান্ধীকে স্পেসিফিক করে বোঝাচ্ছে, বা ইন্ডিভিজুয়ালি মহাত্মা গান্ধীকে বোঝাচ্ছেন, তিনি একজন আলাদা মানুষ। আর ম্যান বললে
সমগ্র মনুষ্য জাতিকে বোঝাচ্ছে। আর আমাদের রুলসে সেটাই বলা হয়েছে যে প্রপার নাউন রেফার্স টু স্পেসিফিক ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, মানে আলাদা করে স্পেসিফিক্যালি কোনো কাউকে বোঝাবে, সেটা হতে পারে কোনো ব্যক্তি, বস্তু, যাই হোক। তো চলো এবার দেখি নেক্সট রুলস। দেখো 3 নম্বর রুল কী হবে, যে প্রপার নাউন্স আর জেনারেলি not preceded by any determiner। মানে কি, যে প্রপার নাউনের আগে সাধারণত কোনো ডিটারমিনার ইউজ হবে না। এবার তোমাদের মনে হতে পারে যে ডিটারমিনার কী জিনিস। ডিটারমিনার হলো 5 প্রকারের ডিটারমিনার, এবার সেগুলো কি আমরা পরে জানবো। তো সাধারণত এ অ্যান্ড দি এগুলো এক একটা ডিটারমিনার বা আর্টিকেল। এবার আর্টিকেল আবার 2 ধরনের হয়, একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল আর একটা ইনডেফিনাইট আর্টিকেল। তো ডেফিনাইট আর্টিকেল এই দিটাকে বলা হয় ডেফিনাইট আর্টিকেল, আর এ আর অ্যানকে বলা হয় ইনডেফিনাইট আর্টিকেল। তো সেসব আমরা পরে যখন গ্রামার আরও পড়বো, আর্টিকেল চ্যাপ্টার পড়বো, তখন আমরা ডিটারমিনার বা আর্টিকেল সম্পর্কে আরও বিস্তৃতভাবে জানবো। তো এখন আমরা প্রপার নাউনকে কীভাবে আইডেন্টিফাই করব সেটা যখন পড়ছি, তখন এখানে যতটুকু প্রয়োজন আমরা ততটুকুই পড়ব। তাহলে প্রপার নাউনের আগে সাধারণত কোনো ডিটারমিনার বা এই যে এ অ্যান্ড দি এগুলো ইউজ হয় না, তবে কিছু ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটা কি, যখন কোনো স্পেসিফিক এন্টিটি বোঝাবে, প্রপার নাউনের ক্ষেত্রে যখন কোনো স্পেসিফিক এন্টিটি বোঝাবে বা নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝাবে, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে মানে ডিটারমিনার বা আর্টিকেল দি এর ইউজ হয়, ঠিক আছে। তাহলে প্রপার নাউন আর জেনারেলি নট প্রেসিডেড বাই এনি ডিটারমিনার, মানে প্রপার নাউনের আগে কোনো ডিটারমিনার ইউজ হয় না, তবে কিছু ব্যতিক্রম আছে। যখন নির্দিষ্ট করে কিছু বোঝাবে, তখন ডিটারমিনার দি ইউজ হবে। তো চলো একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখে নিই যে কিভাবে ইউজটা হচ্ছে। ধরো বলে দিল যে দ্য ইউনাইটেড স্টেটস, বা বলল দ্য আইফেল টাওয়ার। এগুলো কি আইফেল টাওয়ার বা ইউনাইটেড স্টেটস এগুলোকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে, সেই জন্য তাদের আগে এই যে ডিটারমিনার দি এই কথাটা ইউজ হয়েছে। তা না হলে প্রপার নাউনের আগে সাধারণত কোনো ডিটারমিনার এ অ্যান্ড দি ডিটারমিনার বা আর্টিকেল ইউজ হয় না, তবে কিছু ব্যতিক্রম, সেই ব্যতিক্রম ক্ষেত্রে দি ইউজ হয়, মানে যখন কিছুকে নির্দিষ্ট করে বোঝাবে তখন। এছাড়াও আরও একটা রুলস আছে, চলো দেখে নেওয়া যাক সেটা কি। নেক্সট রুলটা কি, পজেসিভ ডিটারমিনার। পজেসিভ ডিটারমিনার উইথ প্রপার নাউন, মানে কি প্রপার নাউনের সাথে পজেসিভ ডিটারমিনার ইউজড হয়। এবার পজেসিভ ডিটারমিনার কি, পজেসিভ ডিটারমিনার হলো যে মাই, আমি যদি লিখি মাই, বা আমি লিখলাম হিজ অথবা লিখলাম হার, এগুলো হলো পজেসিভ ডিটারমিনার। পজেসিভ মানে কি, মানে অধিকার করে থাকা। আমি যদি বলি মাই পেন, মানে কি পেনটা আমার পেন, মানে আমার অধিকারে থাকছে আমার পেন।
তো এই অধিকার বোঝাতে সাধারণত পজেসিভ কথাটা ইউজ হয়। তো পজেসিভ ডিটারমিনার কখনো কখনো প্রপার নাউনের সাথে ইউজড হয়। তো চলো একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখে নিই যে জিনিসটা কী। যেমন আমি যদি বলি হি ইজ হার কাজিন, ঠিক আছে, আমি বললাম হি ইজ হার কাজিন, মানে কি সে হচ্ছে তার কাজিন। তাহলে এই যে হার হলো একটা পজেসিভ ডিটারমিনার, ঠিক আছে। অথবা বললাম দ্যাট ইজ হিজ ডগ, তাহলে এটা তার কুকুর। এই যে হিজ ওয়ার্ডটা দিয়ে বুঝিয়ে দেওয়া হলো যে এটা কি পজেসিভ প্রোনাউন। তাহলে প্রপার নাউনকে আমরা এইভাবে আইডেন্টিফাই করতে পারবো, যার 4টে রুলস আমরা দেখলাম। চলো তাহলে দেখে নেওয়া যাক যে প্রপার নাউনকে আমরা কিভাবে আইডেন্টিফাই করলাম। তো প্রপার নাউনকে আইডেন্টিফাই করার জন্য যে 4টে রুলস আমি বললাম সেগুলো কি কি? সেগুলো হলো যে প্রপার নাউন অলওয়েজ স্টার্টস উইথ আ ক্যাপিটাল লেটার, মানে প্রপার নাউন সবসময় শুরু হবে একটা ক্যাপিটাল লেটার দিয়ে, সেটা বাক্যের যেখানেই হোক না কেন, শুরুতে হোক, মাঝে হোক বা শেষে হোক, সবসময় হবে ক্যাপিটাল লেটার দিয়ে। আচ্ছা, নেক্সট রুল আমি কি দেখেছিলাম যে প্রপার নাউন রেফার্স টু আ স্পেসিফিক ইন্ডিভিজুয়ালস, মানে কি নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে বা বস্তুকে বোঝাবে। নেক্সট উদাহরণ আমি কি দেখেছিলাম, প্রপার নাউনস আর জেনারেলি নট প্রেসিডেড বাই এনি ডিটারমিনার, মানে প্রপার নাউনের আগে কোনো ডিটারমিনার বা আর্টিকেল এন দিয়ে এগুলো ইউজ হয় না। তবে কিছু ব্যতিক্রম আছে, যখন স্পেসিফিক এন্টিটি বোঝায় তখন সেখানে কি হয়, স্পেসিফিক এন্টিটি বোঝালে একটা ডিটারমিনার ইউজ হয় বা ডিটারমিনার দি এটা ইউজড হয়। আর একটা রুলস পড়েছি আমরা কি না, পজেসিভ ডিটারমিনার উইথ প্রপার নাউন, প্রপার নাউনের সঙ্গে পজেসিভ ডিটারমিনারগুলো কী কী, মাই, হিজ, হার, এগুলো ইউজড হয়। তো চলো তাহলে এবার আমরা দেখি যে প্রপার নাউন থেকে এক্সাম রিলেটেড কীরকম কোয়েশ্চেন হয়। তো চলো তাহলে দেখা যাক সেই কোয়েশ্চেনগুলো। দেখো, হয়তো তোমাদের একটা সেন্টেন্স দেওয়া হবে যে কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। ধরো এই সেন্টেন্সটা দিল, কালিদাস is the Shakespeare of India, ঠিক আছে। এরপর হয়তো এই কালিদাস এই ওয়ার্ডটাকে আন্ডারলাইন করলো, দিয়ে তোমাকে 4টে অপশন দেওয়া হলো। কমন নাউন, প্রপার নাউন, অপশন সি কালেকটিভ নাউন, আর অপশন ডি ম্যাটেরিয়াল নাউন। ধরো আর একটা সেন্টেন্স দিল যে দ্য স্টুডেন্ট from Bangalore University are known for their academic excellence। এইটা দিয়ে ধরো এই ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি এই ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে তোমাকে জানতে চাইলো হুইচ টাইপ অফ নাউন দিস ইজ। অপশন রইল প্রপার, কমন, ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট। অথবা ধরো তোমাকে কয়েকটা ওয়ার্ড দিয়ে দিল, যেমন ধরো এতে দিল দ্য গঙ্গা, বিতে দিল বাইবেল, সিতে দিল কি আরাবল্লী মাউন্টেন,
আর ডিতে দিল ফ্রিডম। এই চারটে অপশন দিয়ে তোমার কাছে জানতে চাওয়া হলো যে এদের মধ্যে কোনটা প্রপার নাউন নয়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ প্রপার নাউন? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ প্রপার নাউন। তাহলে এদের আনসারগুলো কী হবে? ধরো ফার্স্ট সেন্টেন্সে রয়েছে কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। এখানে কালিদাস ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন করা আছে এবং জানতে চাওয়া হয়েছে যে কালিদাস কোন নাউন, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন না মেটেরিয়াল নাউন। তাহলে এখন তোমরা খুব সহজেই বলতে পারবে যে কালিদাস কোন নাউন না প্রপার নাউন। কেন কালিদাস প্রপার নাউন? কারণ কালিদাস কোনো ব্যক্তির নাম, একজনের নাম বোঝাচ্ছেন, একজন বিশেষ ব্যক্তির নাম বোঝাচ্ছেন। আর কালিদাস দেখো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, তাহলে আমার প্রপার নাউনকে আইডেন্টিফাই করার যে কন্ডিশনগুলো ছিল সেগুলো এখানে ফুলফিল করছে। তাহলে আমি খুব সহজেই বুঝতে পারছো তোমরা যে কালিদাস প্রপার নাউন। আচ্ছা, নেক্সট সেন্টেন্সে আসি। দ্য স্টুডেন্ট ফ্রম ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি আর নোন ফর দেয়ার অ্যাকাডেমিক এক্সেলেন্স। এখানে বলেছে ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি, এটা কোন নাউন? প্রপার নাউন না কমন নাউন না ম্যাটেরিয়াল নাউন না অ্যাবস্ট্রাক্ট নাউন? তাহলে এখানেও তোমরা খুব সহজেই বলতে পারবে যে ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি প্রপার নাউন। কারণ এটা কি, এটা একটা ইউনিভার্সিটির নাম বোঝাচ্ছে, একটা নির্দিষ্ট ইউনিভার্সিটির নাম বোঝাচ্ছে, তার জন্য ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি প্রপার নাউন। আচ্ছা, নেক্সট সেন্টেন্সে দেখো, এখানে সেন্টেন্স দেয়নি, এখানে চারটে ওয়ার্ড দিয়ে দিয়েছে যে দ্য, গঙ্গা, বাইবেল, আরাবল্লী মাউন্টেন অ্যান্ড ফ্রিডম। তারপরে তোমাকে জানতে চেয়েছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ প্রপার নাউন, মানে এদের মধ্যে কোনটা প্রপার নাউন নয়। দেখো প্রপার নাউনের কন্ডিশন কী ছিল, যে সেটা কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থান, কাল, পাত্র বা জায়গার নাম বোঝাবে। যেমন গঙ্গা এখানে একটা নদীর নাম বোঝাচ্ছে, বাইবেল একটা গ্রন্থের নাম বোঝাচ্ছে, নির্দিষ্ট কোনো গ্রন্থ, আরাবল্লী পর্বত সেটাও একটা পর্বতের নাম বোঝাচ্ছে। আর এই যে ফ্রিডম কথাটা রয়েছে, ফ্রিডম মানে কি, স্বাধীনতা। এবার স্বাধীনতা আমি চোখে দেখতেও পাই না, ছুঁতেও পাই না, কিছুই না, আমাকে শুধু ফিল করতে হয় বা অনুভব করতে হয়। তাহলে এটা কোন নাউন? এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, তাই এটা কখনোই প্রপার নাউন হবে না। তাহলে খুব সহজেই বোঝা যাচ্ছে যে এখানে কোনটা প্রপার নাউন নয়। এই যে ফ্রিডম কথাটা প্রপার নাউন নয়। ঠিক আছে, তাহলে চলো এরপর আমরা দেখি কমন নাউন কি, বা আমরা এরপর কমন নাউনে যাই। দেখো কমন নাউন, আচ্ছা কমন নাউনে এলে তোমাদের প্রথমেই মনে হবে যে কমন নাউন কি বা কমন নাউন কাকে বলে। তো দেখে নেওয়া যাক কমন নাউন কাকে বলে। কমন নাউন denotes no one person, no one person or things in particular। তাহলে কমন নাউন ডিনোটস নো ওয়ান পার্সন অর থিংস ইন পার্টিকুলার, বাট is common to any, and every person or things of the same kind। মানে কি, প্রপার নাউনে যেমন কোনো একজন ব্যক্তি, বস্তু বা জায়গা নির্দিষ্ট করে বোঝাচ্ছিল, কিন্তু কমন নাউনে সেরকম কিছু না। কমন নাউন ডিনোটস নো ওয়ান পার্সন অর থিং ইন পার্টিকুলার, মানে কমন নাউন নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায় না। কমন নাউন কি বোঝায়? সমগ্রটাকে বোঝায়। মানে একই জাতীয় প্রাণী বা একই জাতীয় প্রাণী বা বস্তুর সকলকে বোঝায়।
ঠিক আছে? প্রপার নাউনের মতো কোনো নির্দিষ্ট করে কোনো কিছুকে বোঝায় না। কমন নাউন একই জাতীয় প্রাণী বা বস্তুর সকলকে বোঝাবে। যেমন উদাহরণ দিয়ে যদি দেখি তাহলে কি দেখব? ম্যান, বুক, রিভার, টিচার, স্টুডেন্ট, এগুলো সাধারণত কমন নাউনের উদাহরণ। যেমন ম্যান, আমি যদি বলি ম্যান, তাহলে ম্যান মানে কি? ম্যান কথাটার দ্বারা কি বোঝা যাচ্ছে? যে সমগ্র মানব জাতিকে বোঝাচ্ছে বা সকল মানুষকে বোঝাচ্ছে। সেরকমই বুক, বুক মানে বই, বই কথাটির দ্বারা সমস্ত বইকে বোঝাচ্ছে, কোনো একটা বইকে আলাদা করে বা পার্টিকুলারলি কোনো একটা বইকে বোঝাচ্ছে না। আবার যদি বলি রিভার, তাহলে রিভার মানে নদী, নদীর দ্বারা কি সমস্ত নদীকে বোঝাচ্ছে, কোনো একটা নদীকে আলাদা করে বোঝাচ্ছে না, সমস্ত নদীকে বোঝাচ্ছে। তারপর আমি বলেছি টিচার, টিচার মানে কি? টিচার মানে শিক্ষক। তো শিক্ষক কথাটির দ্বারা বা টিচার কথাটির দ্বারা সমস্ত টিচারকে বোঝাচ্ছে, কোনো একজন টিচারকে বোঝাচ্ছে না। বা স্টুডেন্ট, স্টুডেন্টও সেই একই রকম, স্টুডেন্ট শব্দটির দ্বারা সমস্ত ছাত্রদের বোঝাচ্ছে বা সমস্ত স্টুডেন্টদের বোঝাচ্ছে, কোনো একজন স্টুডেন্টকে পার্টিকুলারলি মেনশন করছে না। তাহলে এগুলোই হলো আমাদের মোটামুটি কমন নাউনের উদাহরণ। তো এক্সামে তো আর এরকম ধরনের উদাহরণ আসবে না। এক্সামে যেটা প্রশ্ন আসবে তোমাদের সেটা হচ্ছে কি, যে হাউ টু আইডেন্টিফাই কমন নাউন। তো চলো দেখা যাক হাউ টু আইডেন্টিফাই কমন নাউন। হাউ টু আইডেন্টিফাই কমন নাউন। দেখো, প্রপার নাউনকে আইডেন্টিফাই করার জন্য যেরকম কিছু রুলস ছিল, ঠিক একই রকমভাবে কমন নাউনকে আন্ডারলাইন করার জন্যও কিছু রুলস রয়েছে। সেই রুলসগুলো কি, চলো দেখে নেওয়া যাক। নাম্বার 1 কি? নট ক্যাপিটালাইজড। not capitalized unless they start a sentence। মানে কি? বাক্যের সূচনা ছাড়া কখনোই ক্যাপিটাল লেটার ইউজড হবে না। দেখো, আমরা যেমন প্রপার নাউনের ক্ষেত্রে পেয়েছিলাম যে প্রপার নাউন একটা সেন্টেন্সে যেখানে ইউজ হোক না কেন, সেটা স্টার্টিংয়ে হোক বা মিডলে হোক বা এন্ডিংয়ে হোক, সবসময় কী হবে? প্রপার নাউন ক্যাপিটাল লেটারে হবে। কিন্তু কমন নাউনের ক্ষেত্রে সেটা নয়। কমন নাউনের ক্ষেত্রে একটা সেন্টেন্সে যখন কমন নাউন ইউজড হবে, সেটা কখনোই ক্যাপিটাল লেটারে হবে না। শুধু একটা ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হবে, কোথায়? যদি কোনো কমন নাউন দিয়ে সেই সেন্টেন্সটা শুরু হয়, তাহলে সেই ক্ষেত্রে হবে ক্যাপিটাল লেটার। তো চলো একটা উদাহরণ দিয়ে দেখে নিই। দেখো, আমি যদি বলি সি ইজ সিঙ্গিং এ সং। ধরো আমি এই সেন্টেন্সটা দিলাম যে সি ইজ সিঙ্গিং আ সং। আরেকটা সেন্টেন্স দিলাম যে সং ইজ বিউটিফুল। এবার এই দুটো সেন্টেন্সে কমন নাউন কোনটা? এই দুটো সেন্টেন্সে কমন নাউন হলো এই যে সং কমন নাউন, আর এই সেন্টেন্সেও সং কমন নাউন। কিন্তু দেখো, এই সেন্টেন্সে মানে ফার্স্ট সেন্টেন্সে সি ইজ সিঙ্গিং এ সং, কথার সংটা আমি স্মল লেটারে লিখেছি, এসটা। আর এই সেন্টেন্সে সং ইজ বিউটিফুল, এই সেন্টেন্সে সঙের এসটা আমি ক্যাপিটাল লিখেছি। কেন? দুটো সঙ্গেই কিন্তু কমন নাউন, কিন্তু আমার রুলসে বলেছে যে কমন নাউন কখনোই ক্যাপিটাল লেটার হবে না যদি না সেটা বাক্যের স্টার্টিংয়ে থাকে। এই যে এই সেন্টেন্স, ফার্স্ট সেন্টেন্সে সং কথাটি রয়েছে কোথায়? আমার বাক্যের শেষে, তাই সেটাকে আমি কখনোই ক্যাপিটাল লেটারে লিখতে পারবো না, যদিও সেটা কমন নাউন, কিন্তু তবুও আমি তাকে ক্যাপিটাল লেটারে লিখতে পারবো না। এটা আমার এই যে রুলস তাকে ফলো করছে। আর দেখো, সেকেন্ড সেন্টেন্সে আমি লিখেছি সং ইজ বিউটিফুল, তাহলে এই সংটাও কি? এই সংটাও কমন নাউন,
কিন্তু এইখানে কমন নাউন দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে, তার জন্য এই সঙের এসটা হয়েছে ক্যাপিটাল নাউন। বোঝা গেছে? তাহলে কোনো সেন্টেন্সের মিডিলে বা এন্ডিংয়ে যদি কোনো কমন নাউন থাকে তাহলে সেটা ক্যাপিটাল লেটার হবে না, কিন্তু যদি কোনো সেন্টেন্সের স্টার্টিংয়ে কমন নাউন দিয়ে শুরু হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে কমন নাউনটা হবে ক্যাপিটাল লেটার। বোঝা গেছে? চলো দেখে নেওয়া যাক নেক্সট এক্সাম্পল। নেক্সট এক্সাম্পল কি? ক্যান বি ইউজড উইথ ডিটারমিনার বা আর্টিকেল, যাই বলো। আমরা প্রপার নাউনে পেয়েছিলাম যে সাধারণত বা জেনারেলি সেখানে কোনো ডিটারমিনার ইউজ হবে না বা আর্টিকেল ইউজড হবে না, কিন্তু কমন নাউনে আর্টিকেল ইউজড হয়। যেমন আমি যদি বলি দ্য সিটি, ঠিক আছে, আমি বললাম দ্য রিভার, তাহলে এই যে সিটি বা রিভার দুটোই কমন নাউন। সিটি মানে শহর, এবার শহর বলতে সমস্ত শহরকে আমি বোঝাচ্ছি, তো সেই ক্ষেত্রে সিটি হচ্ছে কমন নাউন, কিন্তু তার আগে লিখেছি দি, তাহলে এই যে দি সিটি, সিটির আগে দি ইউজ হয়েছে। বা দ্য রিভার, রিভার একটা কমন নাউন, সমগ্র নদীকে বোঝাচ্ছে, সমস্ত নদীকে বোঝাচ্ছে, তো তার আগে দি ডিটারমিনার বা আর্টিকেল ইউজ হয়েছে। তাহলে প্রপার নাউনের ক্ষেত্রে ডিটারমিনার সাধারণত ইউজ হয় না, কিছু ব্যতিক্রম ক্ষেত্রে ইউজ হয়েছে, কিন্তু কমন নাউনের ক্ষেত্রে প্রপার নাউনের যেমন হলো না, কমন নাউনের ক্ষেত্রে দি বা ডিটারমিনার ইউজড হবে। চলো নেক্সট রুলটা দেখি। কমন নাউন ক্যান বি সিঙ্গুলার অর প্লুরাল। মানে কি? কমন নাউন সিঙ্গুলারও হতে পারে আবার প্লুরালও হতে পারে। আচ্ছা, সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার মানে এক বচন, আর প্লুরাল মানে কি? প্লুরাল মানে বহু বচন। এবার এক বচন মানে কি? এক বচন মানে একটা জিনিসকে বোঝাবে, আর বহু বচন মানে দুটো বা তার বেশি জিনিস হলে তাকে আমরা বলি প্লুরাল বা বহু বচন। যেমন আমি বলতে পারি ট্রি, দেখো ট্রি মানে গাছ, এটা একটা কমন নাউন। আবার আমি বলতে পারি ট্রিজ, ট্রিজ মানে গাছগুলো বা গাছেরা, তাহলে সেটাও একটা কমন নাউন। আমি বলতে পারি বুক, বুক মানে বই, বই একটা কমন নাউন। আবার আমি বলতে পারি বুকস, বুকস মানেও বইগুলো বা অনেকগুলো বই একসাথে, তাহলে সেটাও হচ্ছে কমন নাউন। বুক মানে সমগ্র বইকে বোঝাচ্ছে বা সমস্ত বইকে বোঝাচ্ছে, কোনো একটা বইকে আমি আলাদা করে বোঝাচ্ছি না, আলাদা করে বোঝালে সেটা হয়ে যেত প্রপার নাউন। কিন্তু বুক মানে কি? সমগ্র বা সমস্ত বইকে বোঝাচ্ছে। সেরকম ট্রি মানেও সমস্ত গাছেদেরকে বোঝাচ্ছে, তার জন্য এই ট্রি বা ট্রিজ, বুক বা বুকস মানে সেটা সিঙ্গুলারেও ইউজ হতে পারে আর প্লুরালেও ইউজ হতে পারে। তো এগুলোই ছিল কমন নাউনের কিছু রুলস। তো চলো আরেকবার দেখে নেওয়া যাক যে কমন নাউনকে আমি কিভাবে আইডেন্টিফাই করব বা কমন নাউনকে চেনার রুলসগুলো কি কি। তাহলে ফার্স্ট রুলে কি বলেছিলাম যে নট ক্যাপিটালাইজড আনলেস দে স্টার্ট আ সেন্টেন্স, যে কখনোই ক্যাপিটাল লেটার ইউজড হবে না যদি না সেটা সেন্টেন্সের স্টার্টিংয়ে থাকে। মানে একটা সেন্টেন্স যদি শুরু হয় কমন নাউন দিয়ে তাহলেই সেটা হবে ক্যাপিটাল লেটারে, আদারওয়াইজ সেন্টেন্সের মিডিলে বসুক বা সেন্টেন্সের শেষে যেখানেই কমন নাউন ইউজড হোক সেটা কী হবে? সেটা হবে স্মল লেটারে, সেখানে কখনোই ক্যাপিটাল লেটার ইউজড হবে না। আচ্ছা, 2 নম্বর রুলে কী ছিল? ক্যান বি ইউজড উইথ ডিটারমিনার বা আর্টিকেল। প্রপার নাউনের ক্ষেত্রে যেমন আর্টিকেল ইউজ হয়নি, এবার কিছু ব্যতিক্রম ছিল, কিন্তু এখানে কমন নাউনের ক্ষেত্রে সেটা নয়, কমন নাউনের সঙ্গে কি হবে না আর্টিকেল বা ডিটারমিনার ইউজড হবে। তার উদাহরণ আমরা দেখেছি দ্য সিটি, দ্য রিভার। আর 3 নম্বর রুলস ছিল ক্যান বি সিঙ্গুলার অর প্লুরাল, মানে সেটা কমন নাউন সে এক বচনেও ইউজ হতে পারে আবার বহু বচনেও ইউজ হতে পারে, মানে সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল দুটোরই ইউজড আমরা দেখেছি। তো পরীক্ষায় আমার কীরকম কোশ্চেন আসবে বা পরীক্ষায় তোমাদেরকে কী ধরনের প্রশ্ন দেওয়া হবে সেই রিলেটেড কিছু প্রশ্ন আমরা দেখে নিই। দেখো, হয়তো তোমাদের একটা সেন্টেন্স দিল যে কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। ঠিক আছে, কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। এবারে অপশান দিলাম
প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। আর এই সেন্টেন্সে দ্য শেক্সপিয়ার এই ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন করে দিল। যে তোমাকে জানতে চাওয়া হলো যে দ্য শেক্সপিয়ার এই ওয়ার্ডটা কি, প্রপার নাউন না কমন নাউন না ম্যাটেরিয়াল নাউন না অ্যাবস্ট্রাক্ট নাউন। অথবা ধরো আরেকটা দিল, দ্য স্টুডেন্ট অফ ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি are known for their academic excellence। এখানে দ্য স্টুডেন্ট এই ওয়ার্ডটা নিচে আন্ডারলাইন করলো আর কয়েকটা উদাহরণ দিল, কমন, প্রপার, মেটেরিয়াল, কালেকটিভ। অথবা ধরো আরও একটা সেন্টেন্স দিল, যে একটা প্রশ্ন করলো যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ কমন নাউন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ আ কমন নাউন। এটা তোমায় প্রশ্ন করলো, তারপর কয়েকটা অপশান দিল। নাম্বার 1 দ্য গঙ্গা, বিতে ধরো দিল দ্য মহানদী, সিতে দিল রিভার, আর অপশান ডিতে দিল দ্য ব্রহ্মপুত্র। এবার তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে এদের মধ্যে কোনটা কমন নাউন। তাহলে দেখো প্রথম সেন্টেন্সে দিয়েছে কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, দ্য শেক্সপিয়ারের নিচে আন্ডারলাইন, এবং তোমাকে জানতে চাওয়া হয়েছে যে এটা কোন নাউন। তাহলে এখানে তোমরা খুব সহজেই বলতে পারবে যে এটা কমন নাউন। কেন এটা কমন নাউন? কারণ শেক্সপিয়ার একজনের নাম, ঠিক আছে, তাহলে সেটা প্রপার নাউন হওয়ার কথা, কিন্তু সেই নামের আগে কি ডিটারমিনার দি ইউজ হয়েছে। এই যে দি একটা ডিটারমিনার বা আর্টিকেল, সেটা ইউজড হয়ে শেক্সপিয়ারকে কমন নাউনে পরিণত করেছে, ঠিক আছে। তাহলে এটা কেন কমন নাউন হলো বোঝা গেছে, যে তার আগে একটা ডিটারমিনার দি ইউজ হয়েছে, তার জন্য এখানে শেক্সপিয়ার কমন নাউন। আচ্ছা নেক্সট দেখো দ্য স্টুডেন্ট অফ ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি, এখানে দ্য স্টুডেন্টের নিচে আন্ডারলাইন করেছে। স্টুডেন্ট কথাটাই একটা কি কমন নাউন। স্টুডেন্ট মানে সমস্ত স্টুডেন্টকে বোঝাচ্ছে, কোনো একজন স্টুডেন্টকে পার্টিকুলারলি মেনশন করেনি, তাই স্টুডেন্ট নিজেই একটা কমন নাউন। এছাড়াও তার আগে দেখো ডিটারমিনার দি ইউজ হয়েছে, তাহলে এটাও আমি বলবো যে এটা কমন নাউন। আচ্ছা নেক্সট উদাহরণে জানতে চেয়েছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কমন নাউন, এদের মধ্যে কোনটা কমন নাউন। দ্য গঙ্গা, দ্য মহানদী, রিভার আর ব্রহ্মপুত্র। দেখো এখানে রিভার হলো কি, রিভার হচ্ছে কমন নাউন। কেন? রিভার মানে নদী। এবার এই যে নদী বলতে কি বোঝাচ্ছে, সমস্ত নদীকে বোঝাচ্ছে, কিন্তু এখানে দেখো অপশান এতে আছে যে গঙ্গা। এবার গঙ্গা তো মেনশন করে দিয়েছে নাম বলে, তাহলে সেটা হয়ে যায় প্রপার নাউন। সেম অ্যাজ মহানদী, এখানেও মেনশন করে দিয়েছি আমি মহানদী বলে, তাহলে এটাও হয়ে গেল প্রপার নাউন। আর নেক্সট আছে দ্য ব্রহ্মপুত্র, এবার ব্রহ্মপুত্র মেনশন করে দেওয়া হয়েছে, তাহলে এটাও হলো কি প্রপার নাউন। আর এই যে রিভার, এখানে রিভার বলতে সমস্ত নদীকে বোঝাচ্ছে, তাহলে এখানে এই রিভার কথাটি হলো কমন নাউন। তো বোঝা গেছে, আশা করি তোমরা প্রপার নাউন আর কমন নাউন বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তীকালে নাউনের যে আরও ভাগগুলো আছে সেগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর পরবর্তী ভিডিও দেখতে হলে বা পরবর্তী ভিডিও যদি পেতে চাও তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে।